90% মানুষ ট্রেডিংয়ে লস করে, কারণ তারা জানেই না যে কখন ট্রেড নিতে হয় আর কখন ট্রেডিং থেকে দূরে থাকতে হয়। ফরেক্স মার্কেট হোক বা ক্রিপ্টো বা স্টক মার্কেট, প্রত্যেকটা মার্কেটেই প্রফিট করা পসিবল, কিন্তু তখনই যখন আপনি সঠিক কোনো সিস্টেম ফলো করবেন। আপনি কি কখনো এমন করেছেন যে চার্ট দেখে ট্রেড নিয়েছেন আর নেবার পরেই ট্রেড উল্টো দিকে মুভ করা শুরু করেছে? সেই কারণে আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে কিভাবে আপনি একদম বেসিক থেকে কমপ্লিট ট্রেডিং সেটআপ তৈরি করবেন, কিভাবে বুঝবেন মার্কেট স্ট্রাকচার কি আছে, সাপোর্ট রেসিস্ট্যান্স প্রপার বুঝবেন কি করে, সাপোর্ট রেসিস্ট্যান্সের উপর বেস করে ট্রেড নেবেন কি করে, বুলিশ ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল বুঝবেন কি করে, পাশাপাশি আরএসআই সহ মাল্টিপল কনফার্মেশন পেলেই কিভাবে ট্রেড নেবেন, পুরো কমপ্লিট সেটআপ কি করে রেডি করবেন ট্রেডিং করার আগে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। বাট তার আগে আমি বলতে চাই, এটি কোনো স্ট্র্যাটেজি ভিডিও না, এটি একটি কমপ্লিট স্ট্রাকচার ভিডিও। সে কারণে ধীরে ধীরে বলবো, ভিডিওটি একটু লম্বা হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কিভাবে এন্ট্রি নিতে হয়, কিভাবে স্টপ লস লাগাতে হয়, সমস্ত ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনারা এই ভিডিওটিকে ভালোবাসা দেন, লাইক করে দেন, ভালো ভালো কমেন্ট করেন, নেক্সট কোন বিষয়ের উপর প্রশ্ন আছে বা কোন বিষয় ভিডিও চান কমেন্ট করে দেন, এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, তাহলে নেক্সট এর উপর সিরিজ নিয়ে আসবো যে কিভাবে আপনি একজন ট্রেডিং গেম মাস্টার হতে পারবেন, তার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে সিরিজ। তো আই থিঙ্ক আপনারা এই ভিডিওটিকে অনেক অনেক ভালোবাসা দেবেন। চ্যানেলে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য এডুকেশনাল পারপাস শুধুমাত্র বলা হয়েছে, এবং সমস্ত তথ্য পাবলিকালি অ্যাভেলেবেলও আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, তো অবশ্যই আপনারা আপনাদের রিসার্চ করবেন, তারপরেই ডিসিশন নেবেন। এবার যেটা ইম্পর্টেন্ট হয়ে আছে যে ক্রিপ্টো মার্কেটে আমি যেগুলো বললাম, আপনি দুভাবে ইনকাম করতে পারবেন, এক হচ্ছে ট্রেডিং করে, এক হচ্ছে ইনভেস্ট করে। ওকে, ইনভেস্টমেন্ট করার জন্য যেটা জানা দরকার সেটা হচ্ছে যে কয়েনকে চুজ করব কি করে, কয়েন সিলেক্ট করব কি করে, ওকে, কোন কয়েনের কি পোটেনশিয়াল আছে এগুলো জানা দরকার। আজকে আমি স্পেশালি ট্রেডিং নিয়ে কথা বলবো। ওকে, যে ট্রেডিং কিভাবে করতে হয়, কিভাবে ট্রেডিং করা পসিবল। ওকে, তো যার জন্য আমি আজকে ডেটে যদি বলি ট্রেডিং নিয়ে কিভাবে কথা বলবো, তো তার জন্য আমাদের যেটা দরকার, আমি একটু স্ক্রিন শেয়ারে ট্রেডিং ভিউ ওপেন করব। ট্রেডিং ভিউ কি? ট্রেডিং ভিউ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেখান থেকে আপনি যে কোনো কয়েনে ইজিলি ট্রেড করতে পারবেন। ওকে, তো সবার প্রথমে আমি যদি আপনাদেরকে হালকা করে ট্রেডিং ভিউয়ে বিটকয়েনের চার্ট ওপেন করি। ওকে, কিভাবে ট্রেড নিতে হয় হালকা করে আমি যদি আপনাদেরকে বোঝাই যে কিভাবে ট্রেড নিতে হয়। ওকে, তো সবার প্রথমে বুঝুন, অলরেডি এখানে আমি একটু দেখে নিতে চাইবো, চার্ট বক্সের প্রত্যেকে একটু অ্যাক্টিভিটি করবেন, যে একদম নতুন, মানে 10 দিন, 15 দিন, 20 দিন বা 2-3 মাস হচ্ছে ক্রিপ্টো মার্কেটে, বা 1 বছরের বেশি হচ্ছে, কার কতদিন হয়েছে এই মার্কেট সম্পর্কে শুনেছেন, একটু চার্ট বক্সে কুইকলি করুন সামনে এগোবার আগে। ভালো কিছু আপনাদেরকে দেখাবো, বাট কুইকলি চার্ট বক্সে লিখুন ক্রিপ্টো মার্কেটে আপনাদের কতদিন হচ্ছে। প্রত্যেকের জন্যই আমি ভালো কিছু শেখা রিলেটেড কথা বলবো, যেহেতু ম্যাক্সিমাম লোক নতুন আছে, বেসিক কিছু বিষয় ক্লিয়ার করব, কিভাবে ট্রেড নিতে হয় বা ট্রেড নেবার আগে কোন কোন বিষয় চেক করা উচিত। এবং যাদের অলরেডি 1 বছর ধরে হয়ে গেছে, তারপরেও তারা লসে আছেন বা ওইভাবে অতটা প্রফিট হয় না, তাদের জন্য স্পেশাল কিছু স্ট্র্যাটেজি আমি শেয়ার করব। ওকে, তো সিম্পল বলছি যে যখন আমরা ট্রেড করব, ওকে, ট্রেড করার আগে আমাদের 3টে জিনিস ক্লিয়ার হওয়া দরকার। ট্রেড করার আগে 3টে জিনিস ক্লিয়ার হওয়া দরকার। কি? মার্কেটে 3 রকমের ট্রেন্ড হয়, আমি যদি হালকা একটু দাগিয়ে বলি। প্রথম যে ট্রেন্ড তাকে বলে আপ ট্রেন্ড। কি বলে? প্রথম যে ট্রেন্ড তাকে বলে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে কি? যেটা ধীরে 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 আলটিমেট উপরের দিকে যায়। ওকে, মানে যে কোনো কয়েন বা স্টক বা শেয়ার যেটাই বলুন না কেন, ধীরে 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 কি হয়, উপরের দিকে যায়, সেটা হচ্ছে আপ ট্রেন্ড। যেটা ধীরে 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 প্রাইস আলটিমেট নিচের দিকে আসে, সেটা কি? ডাউন ট্রেন্ড। ওকে, যেমন এক্সাম্পল যদি আমি দেখাই, এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা হচ্ছে কি, ধীরে ধীরে প্রাইস উপরে গেছে, রাইট? আমরা যদি দেখি, 1 মিনিট, আমরা যদি দেখি 66,000, 62,000 থেকে ধীরে 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 কিন্তু প্রাইস কোথায় গেছিল? $69,000। তার মানে কি ধীরে ধীরে উপরে গেছে। যেহেতু ধীরে ধীরে উপরে গেছে, তার মানে কি এটা আপ ট্রেন্ড। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই যে দেখুন, প্রাইস কোথায় ছিল? প্রাইস ছিল 68,700-তে, ধীরে 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 কোথায় এসেছে দেখুন, 62,000। তার মানে ধীরে 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 প্রাইস
নিচে এসেছে, তো এটাকে কি বলে? ডাউন ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ড কখন বলবো? যখন ধীরে ধীরে প্রাইস উপরে যাবে। ডাউন ট্রেন্ড কখন বলবো? যখন ধীরে ধীরে প্রাইস নিচে আসবে। আর একটা হচ্ছে সাইড ওয়ে ট্রেন্ড। ওকে, তো আমি যদি একটু সাইড ওয়ে ট্রেন্ডের এক্সাম্পল দিই, তো আমরা একটু যেহেতু বড় টাইম ফ্রেমে দেখি, অর্থাৎ এক একটা ক্যান্ডেলের বয়স 4 ঘন্টা, তো আমি যদি এই জায়গায় দেখি, তো এটা কি? এটা হচ্ছে একটা সাইড ওয়ে ট্রেন্ড। ওকে, এটা কি? এটাকে বলবো একটা সাইড ওয়ে ট্রেন্ড। সাইড ওয়ে ট্রেন্ড মানে একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, না প্রচন্ড আপ না প্রচন্ড ডাউন, হালকা আপ আবার ডাউন, হালকা আপ আবার ডাউন, যেমন দেখুন একই রেঞ্জের মধ্যে ঘুরছে প্রাইস, তাই না? তো এইটাকে কি বলবো আমরা? সাইড ওয়ে মার্কেট। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট বিষয়ে যাব। যদি ক্লিয়ার হয় লিখুন ক্লিয়ার। ওকে, যদি আমাদের সাইড ওয়ে ট্রেন্ডে কোনো চার্ট দেখি, তাহলে আমরা কখনো ট্রেড নেব না। ওকে, যখন আমরা সাইড ওয়ে মার্কেটে ট্রেড দেখবো তখন আমরা ট্রেড নেব না। কিন্তু যদি আমরা দেখি কোনো ট্রেন্ড চলছে আপ ট্রেন্ডে, ওকে, তাহলে আমরা বেশিরভাগ ট্রেড নেবার চেষ্টা করব আপ ট্রেন্ডের। মানে ওভারঅল প্রাইস উপরে যাচ্ছে, তো মানে মার্কেট আপ ট্রেন্ডে চলছে, তো আপ ট্রেন্ডে চললে কি করব আমরা? উপরের ট্রেড নেবার চেষ্টা করব বা বাই বেশি করার চেষ্টা করব। আর যখন দেখবো ডাউন ট্রেন্ডে প্রাইস চলছে, তখন আমরা কি করব? যেহেতু ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট ডাউন, তো ম্যাক্সিমাম ট্রেড গুলো আমরা ডাউনের চেষ্টা করব নেবার। ক্লিয়ার? এই তিনটে জিনিস সিম্পল, এটা যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে লিখুন ক্লিয়ার। ট্রেড নেবার আগে সবার প্রথমে আমাদের বুঝতে হবে আপ ট্রেন্ডে চলছে, ডাউন ট্রেন্ডে চলছে, নাকি সাইড ওয়েতে চলছে। তো আমরা যদি একটু দেখি 4 ঘন্টা টাইম ফ্রেমে, মানে লং টাইম ফ্রেমে, তাহলে আমরা দেখতে পারবো বড় টাইম ফ্রেমে দেখলে এখন কি মার্কেট সাইড ওয়েতে আছে। ওকে, আর যেহেতু বড় টাইম ফ্রেমে সাইড ওয়েতে আছে, তো এখানে আমরা বেশি মোমেন্টাম ট্রেড পাবো না, মানে কন্টিনিউ লং 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 বা কন্টিনিউ শর্ট শর্ট পাবো না। আমরা ছোট ছোট মুভমেন্ট পাবো যেহেতু সাইড ওয়েতে আছে। যদি ছোট টাইম ফ্রেম সাইড ওয়েতে দেখি তাহলে আমরা ট্রেড নেব না, কিন্তু বড় টাইম ফ্রেমের সাইড ওয়ে যদি পাই তাহলে আমরা স্ক্যাল্পিং বা ইন্ট্রাডে টাইপ করতে পারি ছোট ছোট টাইম ফ্রেমে। তো আমরা 4 ঘন্টায় দেখলাম মার্কেট সাইড ওয়েতে আছে, কিন্তু যদি আমরা 1 ঘন্টায় চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি হালকা ডাউন ট্রেন্ডে আছে। ওকে, এবার বলছি দ্বিতীয় জিনিস যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট। ওকে, তো একটা জিনিস বুঝুন, সাপোর্ট রেসিস্ট্যান্ট আমরা কি করে বুঝবো? ওকে, তো এখানে যেটা ব্যাপার হচ্ছে, সাপোর্ট কাকে বলে? যখন ডিমান্ড তৈরি হয়, ডিমান্ড জোন, তখন সেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় সাপোর্ট বলি। খুব সংক্ষেপে, এর উপর 1-1.5 ঘন্টার আলাদা ক্লাস আছে, বাট খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। সাপোর্ট কাকে বলবো? যখন মার্কেটে চাহিদা তৈরি হয়ে যায় কোনো জিনিসের, সেটা টেকনিক্যাল ভাষায় বলে সাপোর্ট। আর যখন কোনো জিনিসের চাহিদা মার্কেটে একদম থাকে না, সাপ্লাই অনেক বেশি থাকে, সেটাকে টেকনিক্যাল ভাষায় বলে রেসিস্ট্যান্ট। ওকে, সাপোর্ট মানে কি? যেখানে চাহিদা তৈরি হয়। সাপ্লাই রেসিস্ট্যান্ট মানে কি? যেখানে সাপ্লাই অনেক বেশি থাকে, মার্কেটে একদম চাহিদা থাকে না। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন টমেটো নতুন নতুন মার্কেটে উঠেছে, খুবই কম সংখ্যক বাজারে টমেটো এসেছে। আর নতুন তরকারি, নতুন যেহেতু ফল, আহ তো প্রত্যেকে কিন্তু টমেটো নিতে চাইবে, রাইট? তো টমেটো আছে কম, কিন্তু নেবার লোক অনেক বেশি, মানে কি? ডিমান্ড বেশি আছে, মানে কি? চাহিদা বেশি আছে। তো যদি মার্কেটে কোনো জিনিসের চাহিদা বেশি থাকে, তাহলে তার দাম বাড়বে না কমবে? চ্যাট বক্সে লিখুন, যদি কোনো জিনিসের দাম চাহিদা বেশি থাকে তাহলে কি বাড়বে না কমবে? দাম অবশ্যই বাড়বে। তো যেহেতু টমেটো মার্কেটে সবে সবে এসেছে, চাহিদা অনেক বেশি, সাপ্লাই কম, মানে অ্যাভেলেবেল টমেটো কম আছে কিন্তু নেবার লোক বেশি, তাহলে কি হবে? চাহিদা বেশি হচ্ছে, সেজন্য দাম বেড়ে যাবে। আপনারা করোনার সময় মনে আছে যে প্রত্যেকটা জিনিসের দাম ডবল ট্রিপল হয়ে গেছিল, কেন? মার্কেটে মালটা পৌঁছচ্ছিল না, কিন্তু প্রচুর লোকের চাহিদা ছিল, এই জন্য দাম বেড়ে গেছিল, রাইট? তো যখন কোনো জিনিসের, সেটা স্টক মার্কেট হোক, সেটা ক্রিপ্টো মার্কেট হোক, বা যে কোনো জিনিস হোক, চাহিদা প্রচুর বেড়ে যায়, সেই হিসেবে সাপ্লাই থাকে না, তখন তার প্রাইস বেড়ে যায়। আর যখন সাপ্লাই অনেক বেশি, চাহিদা নেই, তখন তার দাম কমে যায়। ধরুন প্রচুর টমেটো বাজারে চলে এসেছে, মানে প্রত্যেকটা দোকানে প্রচুর বেশি বেশি করে টমেটো রেখেছে, কিন্তু আপনারা টমেটো খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছে করছে না। আর টমেটো এমন জিনিস, দিনে মানে আপনি 10 কিলো নেবেন না, যেটুকু লাগবে সেটুকুই, নইলে নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে কি আপনি, কি হবে যদি বাজারে নেবার লোক কম থাকে, মানে সবাই নিতেই চাইছে না কিন্তু প্রচুর মার্কেটে পড়ে আছে, তাহলে তার দাম বাড়বে না কমবে? সিম্পল লজিকে বলুন, মার্কেট ভুলে যান, স্বাভাবিক কমবে। কেন? কারণ টমেটো নইলে নষ্ট হয়ে যাবে। বিক্রেতারা বলবে ভাই ডিসকাউন্টে দিচ্ছি, যেটা 30 টাকা 40 টাকা কিলো ছিল সেটা আরো কম দামে দিচ্ছি, নিয়ে যান,
1 কিলোর জায়গায় 1.5 কিলো নিয়ে যান, কম দামে দিচ্ছি, তাই না? তো এতে কি হলো, আলটিমেট প্রাইস কমে গেল। যেটা একটা সময় 60 টাকা ছিল সেটা হয়তো এখন 20 টাকায় পাবেন, 10 টাকায় পাবেন। ক্লিয়ার? কনসেপ্টটাকে ক্লিয়ার, আগে কনসেপ্টটাকে বুঝুন, ক্লিয়ার হলে লিখুন ইয়েস। তার মানে কি, যদি মার্কেটে কোনো জিনিসের প্রচুর চাহিদা থাকে তাহলে তার দাম বেড়ে যাবে। যদি প্রাইস একদম চাহিদা না থাকে মার্কেটে, লোক ইন্টারেস্ট না নেয়, তাহলে তার দাম কমে যাবে। তো ক্রিপ্টো মার্কেটেও ঠিক অনেকটা এই রকম। ওকে, তো সাপোর্ট রেসিস্ট্যান্ট কি? সাপোর্ট রেসিস্ট্যান্ট হচ্ছে এটাই যে, সাপোর্ট মানে যেখান থেকে প্রাইস বারবার উঠে যায়, রেসিস্ট্যান্ট মানে যেখান থেকে প্রাইস বারবার নিচে যায়, মানে নেমে যায়। ওকে, তো আমি যদি আপনাদেরকে একটা সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করে দেখাই, আরো অনেক কিছু দেখতে হয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট। ওকে, তো এই যে এটাকে আমরা মূলত কি বলবো জানেন? এটাকে আমরা মূলত বলবো সাপোর্ট। কেন বলবো, তার কারণ হচ্ছে, আপনারা যদি একটু দেখেন, আমি যদি আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিই, প্রাইস এই জায়গা থেকে উঠে গেছে দেখুন, এই যে এখান থেকে প্রাইস পাম্প করে গেছে। তার মানে কি, এখানে এমন কিছু হয়েছে যে লোকের মনে হয়েছে সস্তায় পাচ্ছি, কম দামে পাচ্ছি, বাই করো। তো লোক কি দেখিয়েছে, এখানে প্রচুর ইন্টারেস্ট দেখিয়েছে, আর ইন্টারেস্ট দেখিয়েছে মানে কি, ডিমান্ড তৈরি হয়েছে, প্রাইস পাম্প করে গেছে। আবার দেখুন ধীরে ধীরে এই জায়গায় এসেছে যখন, আবার লোক বাই করা শুরু করেছে, আবার পাম্প করেছে। আবার দেখুন এই জায়গায় এসেছে, আবার পাম্প করা শুরু করেছে। আবার এই জায়গায় এসেছে দেখুন, আবার কিন্তু প্রাইস পাম্প করা শুরু হয়েছে। তো তার মানে, যে জায়গা থেকে প্রাইস বারবার বারবার উপরে উঠে যায়, সেটাই হচ্ছে টেকনিক্যাল ভাষায় সাপোর্ট। ওকে, যেখান থেকে প্রাইস বারবার বারবার উপরে উঠে যায় সেটাই হচ্ছে টেকনিক্যাল ভাষায় সাপোর্ট। যেখান থেকে প্রাইস উঠে যায় মানে ডিমান্ড তৈরি হয়। ক্লিয়ার? তো মোটামুটি আমি যদি দেখাই, এটা একটা রেসিস্ট্যান্ট, ঠিক আছে? তো এই দুটো কি, এই দুটো হচ্ছে রেসিস্ট্যান্ট, মানে যেখান থেকে প্রাইস ডাম্প করে যায়। ওকে, লোক ইন্টারেস্ট হারিয়ে দেয়। তো দেখুন আমরা যদি প্রথমটা একটু দেখি, ঠিক আছে? প্রথমটা এখানে তো সাপোর্ট হিসেবে কাজ করেছে, বাট এই জায়গায় প্রাইস ডাম্প করেছে, এখান থেকে প্রাইস ডাম্প করেছে। ওকে, আর যদি আমরা একটু বড় রেসিস্ট্যান্ট দেখি, তাহলে এটাকে আপনারা আরো ভালো ভালো করে বুঝতে পারবেন। ওকে, এই জায়গাটা দেখুন, এখান থেকে প্রাইস ডাম্প করেছে, মানে লোক ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, প্রাইস চাহিদা, মার্কেটে যা চাহিদা কমে গেছে, সাপ্লাই বেড়ে গেছে। তো লোক সবাই সেল করতে চাইছে, বা যারা কিনেছিল তারা প্রফিট বুক করতে চাইছে, প্রাইস ডাম্প করেছে। আবার এখান থেকে ট্রাই করেছে ওঠার, এখান থেকে আবার ডাম্প করেছে, আবার এখান থেকে উঠেছে, আবার ডাম্প করেছে, এখান থেকে উঠেছে, আবার ডাম্প করেছে, এখান থেকে উঠেছে, আবার ডাম্প, এখান থেকে উঠেছে, আবার ডাম্প। তো এই যে সেকেন্ড যেটা, এটা হয়ে যাচ্ছে সাপোর্ট। ওকে, মানে এটা ছোট টাইম ফ্রেমের একটা সাপোর্ট, এই যে নিচে যেটা ছোট লাইন, এখান থেকে বারবার উঠেছে আর এখান থেকে বারবার পড়েছে। তো এইভাবে যখন আমরা ট্রেড নেব, আমাদেরকে আগে দেখে নিতে হয় বর্তমানে কোন সিচুয়েশনে আছে মার্কেট, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না সাইড ওয়েতে। তারপর দেখতে হবে সাপোর্ট বা রেসিস্ট্যান্টের আশেপাশে আছে। তো দেখুন এখান থেকে প্রাইস কি হয়েছে, বারবার ডাম্প করেছে, এখান থেকে দেখুন প্রাইস বারবার ডাম্প করেছে। ওকে, তো এইভাবে আমাদের বুঝে নিতে হবে এখন প্রাইস কোথায় আছে। এখন যদি আমরা বলি, এটাকে একটু ড্র করে নেই সোজাসুজি, তাহলে এখন মোটামুটি হালকা সাপোর্টের আশেপাশে আছে, অর্থাৎ এখান থেকে প্রাইস যদি স্টেবল হয়, ধীরে ধীরে প্রাইস কিন্তু উপরে উঠে যাওয়ার চান্সেস অনেক অনেক বেশি থাকবে। এবার অবশ্যই তার জন্য এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। ওকে, অর্থাৎ এমন কিছু ক্যান্ডেল যেগুলো বুলিশ সাইন, আর এমন কিছু ক্যান্ডেল থাকে যেগুলো নেগেটিভ। তো যদি কোনো ক্যান্ডেল বুলিশ তৈরি হয়, অর্থাৎ এখানে 1 নাম্বার সাপোর্ট রেসিস্ট্যান্ট বুঝলাম, কিন্তু শুধু এটাই কাফি না, এরপরে আমাদের দেখতে হবে এই যে ক্যান্ডেল গুলো দেখুন, কোনোটা সবুজ কোনোটা লাল, তো এখানে একটা বুলিশ ক্যান্ডেল হতে হবে। যদি সেটা আমরা পাই, তাহলে আমরা ট্রেড নিয়ে কিন্তু বেনিফিট নিতে পারবো। তো সবার প্রথমে আমাদেরকে তো ক্যান্ডেল বুঝতে হবে। তো চলুন, প্রচুর ক্যান্ডেল আছে 30-35 রকমের, বাট আমি আপনাদের সঙ্গে একটা বুলিশ ক্যান্ডেল শেয়ার করব। ওকে, আছে। তো ট্রেড নেবার আগে আমাদের যেটা করতে হবে, কিছু বুলিশ ক্যান্ডেল আছে, কিছু বিয়ারিশ ক্যান্ডেল আছে, সেটাকে বুঝতে হবে। তো এখানে আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল সম্পর্কে, অর্থাৎ যখন যখন এটা তৈরি হয়, ম্যাক্সিমাম চান্সেস থাকবে প্রাইস পাম্প করে যাওয়ার। তো এর প্রথমে আমাদের কিছু রুলস দেখে নিতে হবে। তো দেখুন, ক্যান্ডেলটা দেখতে অনেকটা এরকম হবে। যদি আমরা রুলস এর কথা বলি, তো রুলস হচ্ছে এরকম, বলছে প্রিভিয়াস ট্রেন্ড, অর্থাৎ আগের যে ট্রেন্ড সেটা ডাউন হবে, ডাউনের পরই কিন্তু একমাত্র এই ট্রেন্ডকে আমরা দেখবো বা এই ক্যান্ডেলকে দেখবো। ওকে, যদি মার্কেট ডাউন হয় আর তারপরে এটা তৈরি হয়, তাহলে কিন্তু পাম্প করে যাওয়ার চান্সেস থাকবে। তো 1 নম্বর রুলস হচ্ছে কি, ডাউন হবে। 2 নম্বর হচ্ছে প্রথম ক্যান্ডেলটি রেড হবে, এখানে দেখুন রেড হয়েছে প্রথম ক্যান্ডেল। ওকে, দ্বিতীয় ক্যান্ডেলটি গ্রিন হবে, এখানে দেখুন তৃতীয় ক্যান্ডেলটি গ্রিন হয়েছে। আমি চেনার উপায় আপনাদেরকে বলছি, ঠিক আছে?
3 নাম্বার ক্যান্ডেল হচ্ছে রুলস হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের যে বডি সেটাকে পুরোপুরি ঢেকে নেবে। ওকে, তো এটা হচ্ছে বডি আর উপরেরটাকে বলে শ্যাডো। তো এই যে লাল ক্যান্ডেলটা এটাকে পুরো ঢেকে নিয়েছে কে? সবুজ ক্যান্ডেল। তার মানে সমস্ত রুলস সমস্ত শর্ত কমপ্লিট হয়ে গেল। ওকে, আগে একটা ডাউন মার্কেট হবে, মানে আমি আপনাদেরকে কি বললাম, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়ে ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডের পর এটাকে আমরা দেখতে পারবো লাইভ মার্কেটে। চলুন আমরা কিছু যদি এক্সাম্পল দেখে নিই। দেখুন এই যে এইরকম প্রাইস ধীরে 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 কি হয়েছে? ডাউন হয়েছে, রাইট? তো দেখুন ডাউন ট্রেন্ড লিখে দিয়েছে, ধীরে ধীরে ডাউন হয়েছে। ডাউন ট্রেন্ডের পর এই জায়গায় দেখুন চিহ্ন করে দিয়েছি আমি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে। প্রথম নিয়ম কি ছিল? ডাউন ট্রেন্ডের পর হবে। দ্বিতীয় নিয়ম কি ছিল? প্রথমটি লাল হবে এবং পরেরটি সবুজ ক্যান্ডেল হবে। এখানে কিন্তু তাই হয়েছে। তৃতীয় নিয়ম হচ্ছে যে সবুজ ক্যান্ডেল অর্থাৎ দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলটাকে পুরোপুরি ঢেকে নেবে। তো দেখুন এই দিক থেকে দেখলে পুরোটা ঢেকে নিচ্ছে, কারণ এর থেকে এটা বড়। ওকে, তারপর কি হলো? প্রাইস আবার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল, মানে যেটা ডাউন ট্রেন্ডে চলছিল সেটা এখন ধীরে ধীরে উপরে যাওয়া শুরু করলো, যেহেতু বুলিশ একটা প্যাটার্ন তৈরি হয়েছে। ওকে, এর নাম হচ্ছে বুলিশ এনগালফিং। তো তারপর ধীরে ধীরে প্রাইস উপরে কিন্তু চলে গেল। আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, দেখুন প্রাইস এখান থেকে ধীরে 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 নিচে এসেছে, তার মানে কি? এটা একটা ডাউন ট্রেন্ড, রাইট? দেন রেড ক্যান্ডেল, তারপর সবুজ ক্যান্ডেল, যেটা আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে বুলিশ এনগালফিং। আর যখন যখন বুলিশ এনগালফিং চার্টে আমরা দেখবো তখন তখন প্রাইস পাম্প করে যাওয়ার চান্সেস আছে। তারপর আবার দেখুন ধীরে ধীরে আপ ট্রেন্ড শুরু হয়ে গেল, মানে প্রাইস পাম্প করে গেল। আমরা এখানে এন্ট্রি নিলে ভালো একটা কিন্তু বেনিফিট হয়ে যেত। ওকে, এবার কথা হচ্ছে যে এইরকম যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয় আর একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়, তাহলেই কি এন্ট্রি নেব? না, বলছে তার জন্য আমাদেরকে কনফার্ম হতে হবে। কনফার্ম কি করে হব? বলছে এই যে এই দুটো ক্যান্ডেলের যে হাই, দুটো ক্যান্ডেলের হাই যদি আমরা মার্ক করে নিই, দেখুন এখানে হাই মার্ক করে নিয়েছি, এইটা হচ্ছে দুটো ক্যান্ডেলের হাই। ওকে, সবার লাস্টের লাইনটা বলছি এই হাইকে যতক্ষণ ব্রেক করে উপরে না যাচ্ছে ততক্ষণ আমরা কোনো এন্ট্রি নেব না। ওকে, যতক্ষণ এই হাইকে ব্রেক করে প্রাইস বা নেক্সট ক্যান্ডেল গুলো উপরে না যাচ্ছে ততক্ষণ আমরা কোনো ট্রেড নেব না। তো এখানে যখনই হাইকে ব্রেক করে গেল, দেখুন পরের ক্যান্ডেলটা এবং পাম্প করে আবার নিচে চলে এলে হবে না, প্রপার ক্লোজ হতে হবে এর উপরে। তো যদি এর উপরে ক্লোজ হয়, যেমন এই ক্যান্ডেলটা এর উপর ক্লোজ হয়েছে, তার মানে কি? এটা কনফার্ম করে দিল যে হ্যাঁ এটা একটা বুলিশ ইনগালফিং পজিটিভ ক্যান্ডেল, আমরা চাইলে এবার ট্রেড নিতে পারি। তো আমরা যদি এখানে ট্রেড নেই, মানে এটা কনফার্মেশন দিল, পরের ক্যান্ডেলে এন্ট্রি নেব, তারপর ধীরে ধীরে প্রাইস পাম্প করে যাচ্ছে। দেখুন অলরেডি পাম্প করে গেছে। তো সিম্পল, খুবই সহজ, শুধু একটু সময় দিয়ে ধীরে ধীরে জানতে হবে। আমি যেহেতু বলার চেষ্টা করছি তাড়াতাড়ি, আমরা এক একটা লাইভ ক্লাস এক এক দিন এক একটা টপিকে ধীরে 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 টাইম নিয়ে বলি, বাট যেহেতু আজকে সময় কম আমরা খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা যদি দেখি, দেখুন এখানে প্রাইস ডাম্প করেছে, দেখুন প্রাইস ডাম্প করেছে, এই যে প্রাইস ডাম্প করেছে, রাইট? মানে কি? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের পর এখানে কি হয়েছে? দেখুন এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা বলছে বুলিশ এনগালফিং। কেন? কারণ হচ্ছে প্রথম ক্যান্ডেলটি রেড, দ্বিতীয় ক্যান্ডেলটি সবুজ, এবং রেড ক্যান্ডেলটার থেকে সবুজ ক্যান্ডেলটা বড়। দ্বিতীয় নিয়ম কি হচ্ছে? এই যে ক্যান্ডেলের হাই, এই হাইকে ব্রেক করতে হবে। তো আমরা যদি দেখি এই হাইকে ব্রেক করেছে এই ক্যান্ডেলটা, তার মানে কনফার্ম করে দিল যে আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, কোন ক্যান্ডেলটা কনফার্ম করলো? এই ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্ম করলো যে হ্যাঁ আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, তো আমরা পরের ক্যান্ডেলে এন্ট্রি নেব, মানে মোটামুটি এই জায়গায় আমরা এন্ট্রি নেব। ওকে, যদি আমরা এখানে এন্ট্রি নিই, এক্সাম্পল এখানে এন্ট্রি নেই, তো তখন $66,300 হচ্ছে বিটকয়েনের প্রাইস। ওকে, তারপর দেখতে পাচ্ছি অলরেডি প্রাইস পাম্প করে গেছে এই প্রায় 69,000, মানে $2,000 কিন্তু একটা পাম্প লাগিয়েছে। ওকে, দ্বিতীয় আবার এখানে একটা বুলিশ এনগালফিং তৈরি হয়েছে, এখান থেকে কিন্তু এতটা পাম্প করে গেছে, কন্টিনিউ পাম্প করে গেছে। তার মানে বুঝলেন যে এখানে আমরা যেটা জানলাম সংক্ষেপে, যখন যখন বুলিশ এনগালফিং তৈরি হয় তখন তখন প্রাইস পাম্প করে যায়। তো চলুন আমরা এবার নতুন কিছু শিখি। আমরা 1 নম্বর শিখলাম ক্যান্ডেলস্টিক, 2 নম্বর হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্স, 3 নাম্বার যেটা আরো একটা জিনিস যেটা দেখে আমাদের ট্রেড নিলে হেল্প হতে পারে। আমি এগুলো খুব বেসিক বলছি, যারা অলরেডি অনেক দিন ধরে মার্কেটে আছেন তারা জেনে থাকবেন, বাট এরপরে এমন একটা জিনিস দেখাবো যেটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, ফাইনালি আপনাদেরকে আমি কংগ্রাচুলেশন জানাতে চাইবো, তার কারণ আপনি সিরিয়াস বলেই এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং শেখার
বোঝার চেষ্টা করছেন। তো আমরা এই ভিডিওতে ডিসকাস করলাম যে স্ট্রাকচার কি করে বুঝবো, সাপোর্ট রেসিস্টেন্ট কি করে বুঝবো, এবং তার উপর বেস করে বুলিশ ক্যান্ডেল ধরে ট্রেড নেব কি করে। এরপরে আমরা একটি ইন্ডিকেটর এবং মাল্টিপল কনফার্মেশন নিয়ে ডিসকাস করব। বাট তার আগে আপনি যদি এই পর্যন্ত এডুকেশন পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, আপনার বন্ধুদের ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। এবং আমি একটি সিরিজ করতে চলেছি, অবশ্যই তার জন্য যদি এক্সাইটমেন্ট থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন না করলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ ক্রিপ্টো জগতের সমস্ত আপডেট নিউজ সবার প্রথমে আমি কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দিই। তো দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরএসআই কে দেখা। আরএসআই কি, আরএসআই নিয়ে যদি আমরা বলি খুব সিম্পল, 3 নাম্বার যে বিষয়টা আপনাদের বলবো সেটা হচ্ছে আরএসআই। আরএসআই কি করে সেট করতে হয় এর উপর প্রচুর ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন আরএসআই লিখলে। তো ইন্ডিকেটর অপশনে চলে আসবেন উপরে, এখানে লিখবেন আরএসআই, আরএসআই, ঠিক আছে, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ওকে, অর্থাৎ এটা একটা ইন্ডেক্স, এটা কিছু ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে, আমরা যদি এই জায়গায় ক্লিক করি, এই যে এখানে দেখুন কিছু স্কোর আছে। ওকে, আমরা যদি এর সেটিং এ চলে আসি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো এই যে দেখুন আরএসআই এখানে আছে। এবার দেখুন আরএসআই আপার ব্যান্ড 70 দিয়েছি। 70 কেন দিয়েছি, তার কারণ হচ্ছে যদি 70-এর উপর আরএসআই থাকে তার মানে এটা যে মার্কেট ওভারঅল প্রচুর বাইং হয়ে যাচ্ছে। 70-এর বেশি মানে ভালো বাইং হচ্ছে। আর যখন যখন ভালো বাইং হয় তখন মার্কেট মেকার যারা আছে তারা মার্কেটকে ম্যানিপুলেশন করে নিচের দিকে আনার চেষ্টা করে। ওকে, তো আরএসআই 70, 75, 80 যত উপরে যাবে 70-এর উপর, তত বুঝতে হবে যে আমাদেরকে প্রাইস আবার নিচে নামার চান্সেস আছে। 50 যদি থাকে তার মানে এটা নিউট্রাল। ওকে, আর যদি 30-এর নিচে চলে আসে, 18, 19, 20, 30, 25, 35, তার মানে বুঝতে হবে প্রচুর সেল হয়েছে। এটা কি লাস্ট 14টা 15টা ক্যান্ডেলের গড় শক্তিকে বোঝায়। যদি 70-এর বেশি চলে যায় তার মানে বুঝতে হবে যে প্রচুর বাইং হচ্ছে। তাহলে মার্কেট মেকাররা এত সহজে তো টাকা দেবে না, তারা উল্টো দিকে মার্কেটকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ডাউন আনার চেষ্টা করবে। যদি দেখেন 30-এর নিচে চলে এসেছে তার মানে কি মার্কেটে প্যানিক হয়েছে, প্রচুর সেল অলরেডি হয়ে গেছে। আর যখন প্রচুর সেল হয়ে যাবে, আপনি আমি আমরা রিটেলাররা ভয় পাবো, তখন মার্কেট আবারও কিন্তু পাম্প করবে। ওকে, তো সিম্পল, আপনারা ইন্ডিকেটরে চলে আসবেন, আরএসআই এ চলে এসে ইম্পোর্টে 14 লিখে দেবেন, মানে লাস্ট 14টা ক্যান্ডেলের গড়। আর এইভাবে আমি বেশি টাইম নিচ্ছি না, যদি কারো অসুবিধা হয় আমাদেরকে পরে মেসেজ করবেন, আমরা দেখে দেবো। ঠিক আছে, রাফলি বুঝুন। তো এখানে দেখুন আরএসআই কি বলছে, আমরা যদি একটু এই জায়গায় দেখি। ওকে, তাহলে এখানে দেখুন আরএসআই 82-তে আছে। আরএসআই 82-তে আছে মানে কি অনেক হাই। আমি কি বললাম, 70-এর বেশি হলে অনেক হাই, তার মানে কি অতিরিক্ত বাইং হয়েছে, ওভারবট সিচুয়েশন, মানে অনেক বাই হয়ে গেছে। আর যখন যখন অনেক বাই হয় মার্কেট মেকাররা কি করে, ধীরে ধীরে প্রাইসকে নিচে আনার চেষ্টা করে। তো তারপর দেখুন এই জায়গায় ধীরে ধীরে প্রাইস নিচে এসেছে। এই যে ধীরে 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 কিন্তু প্রাইস এইভাবে নিচে আসছে, দেখতে পাচ্ছেন। তো যখন যখন দেখবেন আরএসআই 80-র উপর চলে যাচ্ছে বা 75-এর আশেপাশে থাকছে, তখন বুঝতে হবে, আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে, এবার প্রাইস নিচে আসতে পারে। যখন যখন প্রাইস 30-এর আশেপাশে থাকবে তখন তখন আমাদেরকে বুঝতে হবে যে অতিরিক্ত সেলিং হয়েছে, প্যানিক সেলিং হয়েছে, মার্কেট মেকাররা এবার উল্টো দিকে মার্কেটকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেমন যদি আমি এক্সাম্পল দেখাই, এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় কি আরএসআই ছিল মাত্র 15। ওকে, তো যেহেতু 15, তারপর দেখুন প্রাইস পাম্প করেছে। এখানে কত ছিল দেখুন, 25। 25 মানে কি অতিরিক্ত সেলিং প্রেসার চলে এসছে। আর যেহেতু অতিরিক্ত সেলিং প্রেসার এসছে, তারপর কি হয়েছে দেখুন, আবার ধীরে 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 প্রাইস এইভাবে পাম্প করেছে। তো 25 থেকে কিন্তু আরএসআই স্কোর চলে গেছিল 80-82-তে। এইটুকু বুঝতে পেরেছেন? এইটুকু বুঝতে পারলে চ্যাট বক্সে লিখুন ইয়েস। এখানে কি হয়, যখন যখন 80-র উপর যাবে তখন আমরা সেলিং এর চিন্তা ভাবনা করব, পজিশন দেখবো। আর যখন যখন দেখবো 30-এর নিচে এসছে তখন আমরা বাই করার চেষ্টা করব। ওকে, এবার শুধু এটা একটা না, সবগুলো আমাদের এবার মিলাতে হবে ট্রেড নেবার আগে। সবার প্রথমে আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড চেক করব। দ্বিতীয় দেখবো কি সাপোর্ট রেসিস্টেন্স। এবার ধরুন সাপোর্টের আশেপাশে আছে, সাপোর্ট মানে কি ডিমান্ড জোন, যেখান থেকে প্রাইস পাম্প করে যায়। এবার সাপোর্টের আশেপাশে আছে এবং আরএসআই যদি 30-এর নিচে থাকে, তার মানে আপনি তিনটে রুল পেলেন। এক হচ্ছে সাপোর্টের আশেপাশে প্রাইস আছে, দুই
আরএসআই লো মানে বাই করা যেতে পারে এখন, এবং পাশাপাশি কোনো বুলিশ ক্যান্ডেল বা বুলিশ এনগালফিং তৈরি হয়েছে, তার মানে কি তিনটে চারটে নিয়ম বলছে যে মার্কেট পাম্প করার চান্সেস আছে। তো যখন আপনি চারটে পাঁচটে এরকম রুলস এক জায়গায় করে দেখবেন যে সবগুলো টিক 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 হচ্ছে, তখন ট্রেড নিলে কিন্তু আলটিমেট প্রফিটেবল ট্রেড হবে, ওকে, এবং লস হওয়ার চান্সেস কম থাকবে। আর যখন লোক প্যানিক হয়ে যায়, আপনি আমি আমাদের মতো রিটেলাররা ভয় পেয়ে যাই, তখন প্রাইস পাম্প করে যায়, মানে সবসময় আমাদের অপোজিটে মার্কেট যাবে। তো এখানে দেখুন, এই জায়গায় যদি আমরা দেখি 30-32 ছিল, এখানে লোক ভয় পেয়ে সেল করছে রিটেলার, তারপর মার্কেট মেকাররা এটাকে পাম্প করিয়ে দিয়েছে, দেন দেখুন 80-তে চলে গেছে, মানে এখান থেকে ধীরে ধীরে পাম্প করে গেছে, ওকে। দেন এই জায়গাটায় দেখুন মার্কেট কোথায় ছিল, আরএসআই স্কোর ছিল 26, মানে অনেক সেল হয়ে গেছে এটা বোঝাচ্ছে। তো যেহেতু প্রচুর সেল হয়ে গেছে, তো সেই জন্য মার্কেটটা কোনোদিন জিরো হতে পারে না, প্রচুর সেল হয়ে গেছে। এবার মার্কেট মেকাররা কি করবে, বেশি দামে নিয়ে যাবে। তো দেখুন এখান থেকে ধীরে ধীরে প্রাইস এতটা উপরে গেছে, আপনি যদি সাপোর্ট রেসিস্টেন্সের পাশে আরএসআই পেয়ে যান এবং পাশাপাশি কোনো বুলিশ ক্যান্ডেল পেয়ে যান, তাহলে কিন্তু প্রাইস পাম্প করে যাবে এবং এতটা উপরে কিন্তু উঠে যাচ্ছে। তো এই চারটে পাঁচটে বিষয় আমরা দেখলাম, যার উপর বেস করে ট্রেড নিতে পারবো। খুব সংক্ষেপে চারটে বিষয় আমি আপনাদেরকে শেয়ার করলাম।